ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 4 নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে নদীর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলোকে ডিটেলসে জানার চেষ্টা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে। আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের করা 3টে ক্লাস তোমরা দেখে নাও, তবে তোমরা আজকের এই ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারবে। এবং তোমরা এই রকম চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর এই রকম ক্লাস তোমরা সপ্তাহে মোটামুটি একটা করতে পাবেই, আবার কোনো কোনো সপ্তাহে তোমরা 2টো করে পাবে। চলো আজকের আমরা এই ক্লাসের প্রথমেই জানবো নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত তার প্রবাহ পথে মোটামুটি নদী 3টে গতিতে প্রবাহিত হয়। অর্থাৎ ভূমির ঢালকে অনুসরণ করে নদী 3টে গতির সৃষ্টি করে। 1 নম্বর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, 2 নম্বর কি বলা হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর 3 নম্বরে কি বলা হচ্ছে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। তোমরা কিন্তু মনে রাখবে যে উচ্চ গতির অপর নাম পার্বত্য প্রবাহ, মধ্য গতির অপর নাম সমভূমি প্রবাহ, আর নিম্ন গতির অপর নাম বদ্বীপ প্রবাহ। দেখো চিত্রে আমরা, এটা হচ্ছে কি উৎস অঞ্চল, এই উৎস অঞ্চল থেকে একদম পার্বত্য অঞ্চলের পাদদেশ মানে পর্বতের পাদদেশ পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি, এই গতিটাকে আমরা বলছি উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। আর দেখো এই পর্বতের পাদদেশ থেকে মোটামুটি যেখানে প্রায় একদম সমতল অংশ সৃষ্টি হচ্ছে সেই পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলছি মধ্যগতি বা সমভূমি প্রবাহ। আর একেবারে শেষের যে প্রায় একেবারে সমতল যে একটা গতি আমরা দেখতে পাচ্ছি, সমতল অঞ্চল দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কিনা নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। এবারে আমরা জানবো এই 3টে গতির কি কি বৈশিষ্ট্য বা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো। দেখো 1 নম্বর ভূমির ঢাল, অর্থাৎ আমরা এই উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে ভূমির ঢালটা সব থেকে বেশি হয় এবং মধ্যগতি দেখো ভূমির ঢালটা কিন্তু মাঝারি হয়। আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহে ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম না উচ্চ গতিতে মোটামুটি ভূমির ঢাল খুব বেশি হয় এবং বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতিতে ভূমির ঢাল খুবই কম হয়। এবারে জানবো কার্য। নদী তার প্রবাহ পথে অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত মোটামুটি নদী 3 প্রকার কাজ করে, ক্ষয় কাজ করে, বহন কাজ করে, আর সঞ্চয় কাজ করে। এই 3 প্রকার কাজ কিন্তু নদী করে। এবং কোথায় কি কাজ করে দেখো, যদি আমরা ভাবি এই পার্বত্য প্রবাহ, এই পার্বত্য প্রবাহে যেহেতু ভূমির ঢালটা খুব বেশি, সেহেতু নদী কি কাজ করবে না নদী সব থেকে বেশি ক্ষয় কার্য করবে, কারণ নদীর গতিবেগ খুব বেশি হবে, নদীর জলের গতিবেগ খুব বেশি হবে, সেই কারণে নদী এখানে ক্ষয় কাজটা সব থেকে বেশি করবে। তাছাড়া এখানে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কি বহন। অর্থাৎ এই উচ্চ গতিতে নদী ক্ষয় কাজ এবং বহন কাজ এই 2 প্রকার কাজ করলেও সব থেকে বেশি কাজ যেটা করবে সেটা কি না ক্ষয় কাজটা হচ্ছে কি সব থেকে বেশি করবে। এবারে কি আসবো না মধ্যগতি। নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহে যেহেতু ভূমির ঢালটা প্রায় কমে গেল, সেহেতু ভূমির ঢাল কমার সঙ্গে সঙ্গে নদীর গতিবেগ কমে যাবে। নদীর গতিবেগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর ক্ষয় কাজটা প্রায় কমেই যাবে, খুব অল্প পরিমাণে ক্ষয় করবে। কিন্তু এখানকার প্রধান কাজটা হবে কি না বহন কার্য। অর্থাৎ নদীর মধ্যগতির প্রধান কাজ হচ্ছে কি বহন কাজ। আর কি না বদ্বীপ প্রবাহ। বদ্বীপ প্রবাহে আমরা দেখতে পাচ্ছি ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে, একেবারে সমতল অঞ্চলের উপর থেকে নদী প্রবাহিত হয়। সেখানে কি হয় নদীর প্রধান কাজ এই যে পার্বত্য প্রবাহ এবং মধ্য গতি থেকে যেসব ক্ষয়ীভূত পদার্থগুলো নদী বয়ে নিয়ে আসলো, সেগুলো কিন্তু সব তার বেশিরভাগটাই মোটামুটি নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহে নদী কি করবে না সঞ্চয় করবে। সেই কারণে এই বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে গিয়ে সঞ্চয়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম না পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ করা, মধ্যগতি বা সমভূমি প্রবাহিত নদীর প্রধান কাজ হচ্ছে কি বহন করা, আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে কি সঞ্চয় করা।
এবারে দেখো, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে ভূমির বন্ধুরতা বেশি হয়, আর ভূমির বন্ধুরতা বেশি হওয়ার জন্য বিভিন্ন ছোট ছোট উৎস থেকে বিভিন্ন নদী এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, এটা আমরা আগেই জেনেছি। সেই কারণে এই উচ্চ গতি বা পার্বত্য প্রবাহের নদীর সংখ্যা সব থেকে বেশি হয়। আর সেটা কি ধরনের নদী? অবশ্যই সেটা হচ্ছে কি উপনদী। তাহলে আমরা বলতে পারি নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে উপনদীর সংখ্যা খুব বেশি হয়। আর কি, এই মধ্যগতি বা সমপ্রবাহে কিন্তু নদীর সংখ্যা তুলনামূলক খুবই কম হয়। আর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে যেহেতু নদী আর যেতে পারে না, তার গতিবেগ একেবারে কমে যায়, নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়, সেই কারণে এই নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে শাখা নদীর সংখ্যা সব থেকে বেশি হয়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? না, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর উপনদীর সংখ্যাটা বেশি হয়, আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহে শাখা নদীর সংখ্যাটা বেশি হয়। এবারে আমরা জানবো আজকের ক্লাসের মূল বিষয়, নদীর ক্ষয়কার্য। নদী তার প্রবাহ পথে, নদী তার জলের গতি এবং শক্তিকে কাজে লাগিয়ে শিলাস্তরকে নানাভাবে ক্ষয় করতে থাকে। আর এই শিলাস্তরকে নানাভাবে ক্ষয় করাকেই বলা হবে নদীর ক্ষয়কার্য। আর এই নদীর ক্ষয়কার্য বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি কি? তার মধ্যে আমরা প্রথমেই বলবো নদীর জলের গতিবেগ। তো নদীর জলের গতিবেগ যত বেশি হবে, ক্ষয়কার্যের পরিমাণ তত বাড়বে। আর নদীর জলের গতিবেগ যত কম হবে, তত ক্ষয়কার্যের পরিমাণ কম হবে। আর পরিমাণ কি? তা নদীতে জলের পরিমাণ যত বেশি হবে, নদীর ক্ষয়কার্য বাড়বে। আর নদীর জলের পরিমাণ যত কম হবে, নদীর ক্ষয়কার্যের পরিমাণ তত কম হবে। এখান থেকে আমরা বলতে পারি যে ছোট নদীতে জলের পরিমাণ কম হয় বলে তার ক্ষয়কার্যের পরিমাণ কম হয়, আর বড় নদীতে জলের পরিমাণ বেশি হয় বলে তার ক্ষয়কার্যের পরিমাণটা বেশি হয়। নেক্সট আমরা জানবো ভূমির ঢাল। অর্থাৎ ভূমির ঢাল যত বেশি হবে, নদীর গতিবেগ তত বাড়বে, তার ফলে নদীর ক্ষয়কার্যের পরিমাণ বাড়বে। আর ভূমির ঢাল যত কম হবে, যত মৃদু হবে, তত নদীর ক্ষয়কার্যের পরিমাণ তত কমবে। নেক্সট কি আছে? নদী বাহিত বিভিন্ন পদার্থের পরিমাণ। অর্থাৎ নদী বিভিন্ন নুড়ি, কাঁকর, পলি, বালি বয়ে নিয়ে যায়, এগুলোকে বলা হয় নদী বাহিত বিভিন্ন পদার্থ। নদী বাহিত বিভিন্ন পদার্থের পরিমাণ যত বেশি হবে, নদীর ভার তত বাড়বে। আর ভার বাড়ার সঙ্গে সঙ্গে নদীর গতিবেগ কমে যাবে, তার ফলে কিন্তু নদীর ক্ষয়কার্যের পরিমাণ কমে যাবে। আবার নদী বাহিত বিভিন্ন পদার্থের পরিমাণ যত কমবে, তত নদীর গতিবেগ বেড়ে যাবে, ফলে নদীর ক্ষয়কার্য কিন্তু বাড়বে। নেক্সট কি আছে? নদী খাতের শিলার প্রকৃতি। নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই খাতের শিলা যদি কঠিন হয়, শক্ত হয়, তাহলে কিন্তু নদীর ক্ষয়কার্য কম হবে। আর যদি সেই শিলা নরম প্রকৃতির হয়, তাহলে কিন্তু ক্ষয়কার্যের পরিমাণ বাড়বে। অর্থাৎ নদী খাতের শিলার প্রকৃতিও কিন্তু নদীর ক্ষয়কার্যকে সাহায্য করছে। এবারে আমরা জানবো নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো। অর্থাৎ নদী মোট 5টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কার্য করে থাকে। সেই 5টা প্রক্রিয়া কি কি? না, 1 নম্বর হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, 2 নম্বর অবঘর্ষণজনিত ক্ষয়, 3 নম্বর ঘর্ষণজনিত ক্ষয়, 4 নম্বর দ্রবণজনিত ক্ষয়, আর 5 নম্বর বুদবুদজনিত ক্ষয়। এই 5টা প্রক্রিয়াকেই আমরা এই ক্লাসের মধ্যে ডিটেলসে আলোচনা করব। এটাই হলো আজকের ক্লাসের আমাদের মুখ্য বিষয়। আমরা প্রথমেই জেনে নেব জলপ্রবাহজনিত ক্ষয়, যাকে বলা হয় হাইড্রোলিক ইরোশন। দেখো, এই হচ্ছে নদী খাত। নদী খাতের মধ্য থেকে নদীর জল প্রবাহিত হচ্ছে। আর এই শুধুমাত্র নদীর জলের প্রচন্ড গতির আঘাতে, শুধুমাত্র জলের আঘাতে যখন নদীর উভয় পার্শ্ব এবং নদীর তলদেশ ক্ষয় পাবে, তখন সেই ক্ষয়টাকেই বলা হবে জলপ্রবাহজনিত ক্ষয়। তোমরা এখানে মনে রাখবে, এই নদীর জলের আঘাতে অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয়ের মাধ্যমে নদীর নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয়টা কিন্তু বেশি হয়। সেই কারণে নদী উপত্যকা ভি আকৃতির ধারণ করে। তাহলে কি বললাম? না, জলপ্রবাহজনিত ক্ষয়ের মাধ্যমে কিন্তু নদীর নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি হয়। তবে নিম্ন ক্ষয় হয় কিন্তু তুলনামূলক কম, সব থেকে বেশি হয় পার্শ্ব ক্ষয়। নেক্সট জানবো দ্রবণজনিত ক্ষয়, যাকে বলা হয় সলিউশন ইরোশন। অর্থাৎ নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই খাতের মধ্যে যদি বিভিন্ন দ্রবীভূত শিলা, চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, লবণ, এই সব শিলা অবস্থান করে, ওই শিলার সঙ্গে জল বিক্রিয়া করে ক্ষয় করে। আর এই বিক্রিয়া করে ক্ষয় করাটা কি আমরা বলবো দ্রবণজনিত ক্ষয়। অর্থাৎ দ্রবীভূত শিলা
দ্রবীভূত শিলা মানে কি? যেসব শিলাগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে বা জলে দ্রবীভূত হয়ে যায় সেই শিলাগুলোকেই বলা হবে দ্রবীভূত শিলা। আর এই দ্রবীভূত শিলাগুলো যখন মোটামুটি নদী উপত্যকায় বা নদী খাতে অবস্থান করবে তখন এই নদীর জলের সঙ্গে সেই এগুলো বিক্রিয়া করে মোটামুটি যে ক্ষয় পাবে সেই ক্ষয়টাকেই বলা হবে দ্রবণজনিত ক্ষয় বা সলিউশন। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করা যেতে পারে যে চুনাপাথর যুক্ত অঞ্চলে কিংবা লবণ যুক্ত অঞ্চলে নদী কোন প্রক্রিয়ায় ক্ষয় করবে? না, উত্তর হবে কি দ্রবণ প্রক্রিয়ায় নদী ক্ষয় করবে। এবারে আমরা জানবো অবঘর্ষজনিত ক্ষয়, যাকে বলা হয় অ্যাব্রাশন বা কোরেশন। ঠিক আছে? আচ্ছা, এই একটা নদী প্রবাহিত হয়েছে, নদী এটা তলদেশ, আর নদী এটা হচ্ছে গিয়ে তলদেশের শিলা। ঠিক আছে? আর এটা নদীর জলের সর্বোচ্চ সীমা। এইভাবে নদীর জল বয়ে যাচ্ছে এই দিক থেকে এই দিকে। ঠিক আছে? এবারে দেখো, এই নদী বাহিত বিভিন্ন রকমের নুড়ি কাঁকড় পলি বালিগুলো বয়ে যাচ্ছে, আর সেই নদী বাহিত নুড়ি কাঁকড়গুলো কি করছে না এই নদীর তলদেশে এই নুড়ি কাঁকড়গুলো কি করছে নদীর তলদেশে আঘাত করছে। আঘাত করে যে ক্ষয়টা করছে সেই ক্ষয়টাকেই বলা হবে অবঘর্ষজনিত ক্ষয়। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? না, নদী বাহিত নুড়ি কাঁকড়গুলো কি করছে? নদী বাহিত নুড়ি কাঁকড়গুলো যে নদীর তলদেশে আঘাত করছে, আঘাত করে তলদেশকে মোটামুটি তল ক্ষয় করছে, আর সেই ক্ষয়টাকেই বলা হবে অবঘর্ষজনিত ক্ষয়। তাহলে এখান থেকে কিন্তু বলা যেতে পারে এই অবঘর্ষ প্রক্রিয়ার ফলে নদীর কিন্তু কেবলমাত্র তলদেশের ক্ষয় হয়। কারণ কি? এই নুড়ি কাঁকড় বালিগুলো কি হবে? নিশ্চয়ই এই মাঝখান থেকে ভেসে যাবে না, ওরা কি করবে সবসময় তলদেশেই আঘাত করতে পারবে, তলদেশ থেকে ওরা কিন্তু ঘর্ষে ঘর্ষে প্রবাহিত হবে, যার ফলে ওরা নদীর তলদেশটাকে ক্ষয় করবে। এই কারণে আমরা দেখতে পাই নদীর পার্বত্য প্রবাহের সব থেকে বেশি ক্ষয় হয় মোটামুটি এই অবঘর্ষ প্রক্রিয়ায়। সেই কারণে পার্বত্য প্রবাহের শুধুমাত্র নদীর নিম্ন ক্ষয়টাই বেশি হয়, পার্শ্ব ক্ষয়টা তুলনামূলক কম হয় এই অবঘর্ষ প্রক্রিয়ার জন্য। এবারে আমরা জানবো ঘর্ষণজনিত ক্ষয়, যাকে বলা হয় অ্যাট্রিশন। নদী বাহিত বিভিন্ন রকমের নুড়ি কাঁকড় পলিবালিগুলো জলের সঙ্গে ভেসে যাচ্ছে, আর সেই নুড়ি কাঁকড় পলিবালিগুলো যখন একে অপরের সঙ্গে আঘাত করবে, আঘাত করে আরো ছোট হয়ে যাবে বা নিজেরা ক্ষয় পাবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ঘর্ষণজনিত ক্ষয়। এই যে একটা নদী, এটা তলদেশ, আর এই নদীর এটা সর্বোচ্চ সীমা, আর নদী বাহিত বিভিন্ন রকমের ছোট বড় নানা রকমের কণাগুলো ভেসে বেড়াচ্ছে। তাহলে বড় কণাগুলো কি হবে? নিচে থাকবে, আর ছোট কণাগুলো কি করবে? মানে ওপরে ভাসবে। এইবারে কি হবে? ছোট কণাগুলো বড় কণার সঙ্গে আঘাত করবে। কারণ কি? না, বড় কণার থেকে ছোট কণার গতিবেগটা বেশি হবে, কারণ সে হালকা। সেই কারণে এই ছোট কণাগুলো বড়র সঙ্গে আঘাত করবে, কিংবা বড় নিজের মধ্যে ঠোকাঠুকি করবে বা আঘাত করবে, আঘাত করে ওরা আরো ছোট হবে, বা ছোটগুলো আরো ছোট হবে, বড়গুলো আরো ছোট হবে। এইভাবে একে অপরের সঙ্গে আঘাত করে যে ক্ষয়টা করছে সেই ক্ষয়টাকেই আমরা বলবো ঘর্ষণজনিত ক্ষয়। তবে এই ঘর্ষণজনিত ক্ষয় এই প্রক্রিয়ায় কিন্তু নদীর তলদেশ কিংবা পার্শ্বদেশ কেউ ক্ষয় পায় না। এই প্রক্রিয়ায় কিন্তু কি হয়? নদীবাহিত নুড়ি কাঁকড় বালিগুলোই কিন্তু একমাত্র ক্ষয় পায়। অর্থাৎ এই প্রক্রিয়ার জন্যই কিন্তু নদীতে বালি পাওয়া যায়। এই বালিগুলো কিন্তু এই প্রক্রিয়ায় মেনলি সৃষ্টি হয়। আজকের ক্লাসের লাস্ট প্রক্রিয়া হলো বুদবুদ জনিত ক্ষয়, যাকে বলা হবে ক্যাভিটেশন। যদি নদীর তলদেশে নদীর উপত্যকা বা নদীর খাদ যদি এই রকম আকৃতি বিশিষ্ট হয়, তখন নদীর স্রোত এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, এদিকে হওয়ার সময় নদীর স্রোত এখানে বাধা পায়, বাধা পেয়ে কি করে? নদী এইভাবে উঠতে শুরু করে, আর ওপর থেকে যে নদীর স্রোতটা প্রবাহিত হচ্ছে সেই স্রোতটা এই স্রোতের সঙ্গে এক কথায় ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে এখানে জলাবর্তের সৃষ্টি হয়, জলের মধ্যে একটা আবর্তন সৃষ্টি হয়, যাকে বলা হবে টার্বুলান্ট স্ট্রিম। আর এই টার্বুলান্ট স্ট্রিম সৃষ্টি হওয়ার ফলে এখানে ছোট ছোট বড় নানা রকমের বুদবুদ সৃষ্টি হয়, আর সেই বুদবুদগুলো ফেটে যায়। যখন বুদবুদগুলো ফাটে প্রচন্ড শক্তি উৎপাদন করে, প্রায় 1 সেমি ব্যাস বিশিষ্ট একটা কোনো বুদবুদ মোটামুটি 18 কেজি হাতুড়ির সমান চাপ সৃষ্টি করতে পারে। সেই বুদবুদগুলো যদি নদীর তলদেশে কিংবা দুই পাশে আঘাত করে, তার আঘাতে কি হয়? না, শিলাস্তর ফেটে গিয়ে যে ক্ষয়টা করে সেই ক্ষয়টাকে মোটামুটি বলা হবে বুদবুদ জনিত ক্ষয়।
নদীর ক্ষয়কার্যের এই 5টা প্রক্রিয়া তোমরা খুব ভালো করে বুঝে নেবে। আর এই 5টা প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটা প্রক্রিয়া কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসতে পারে 2 নাম্বার কিংবা 3 নাম্বারে। আজ আমি ক্লাস এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে।